ইশারের আজান পড়েছে। পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল, নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো। মাথা ব্যথা করছে খুব। সে এক হাতে কপাল চেপে ধরে। তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে, তখন কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। পদ্মজা দ্রুত উঠে বসে, জুতা না পরেই ঘর ছেড়ে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদ্মজাকে দেখে বলল, কই যাইতাছো? পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। পূর্ণা তো উপরে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, উপরে মানে? 3 তলায়। এখানে কে নিয়ে আসলো? পদ্মজা প্রশ্ন করলো ঠিকই, উত্তরের আশায় থাকলো না। দৌড়ে 3 তলায় চলে গেল। 3 তলার একটা ঘরেই পালঙ্ক আছে। রুম্পা যে ঘরে ছিল, পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল। মৃদুল চেয়ারে বসে আছে, বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদ্মজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো। মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হয়, বলল, পূর্ণা ভালো আছে ভাবি? ও কি অজ্ঞান? না, ঘুমাইতেছে। কিছুক্ষণ আগে সজাগ ছিল। খেয়েছে? আপনার ধারে অনেকক্ষণ বসা ছিল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর পূর্ণার গালে কপালে চুমু দিল। মৃদুলকে প্রশ্ন করলো, প্রেমা প্রান্ত কোথায়? বাড়িত গেছে। ঠিক আছে ওরা? জি ভাবি। আর লিখন শাহ? লিখন শাহর কথা শুনে মৃদুল চুপ হয়ে যায়। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো, উনি কোথায়? কেমন আছে? মৃদুল মাথা নত করে বলল, ভাবি, ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে। পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে, তারপর কাপা স্বরে বলল, বেঁচে আছে? জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই। পুলিশ আইছিল বিকালে। পদ্মজার চোখের জল টলমল করে ওঠে। মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, ধৈর্য ধরে থেকেছে, কঠিন ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে। পদ্মজা সবকিছু জানে, সব জেনেও সে কিছু করতে পারেনি। ভালো তো করতে পারলো না, উল্টো তার জন্য ক্ষতি হয়ে গেল। পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে দ্রুত জল মুছে ফেললো। আফসোস হচ্ছে, ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি। মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল। আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল। সব ভাগ্যে লেখা ছিল, তাই হয়তো হয়েছে। কখনো হাই হুতাশ করতে নেই। তাই পদ্মজা সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যেন সে সুস্থ হয়ে ওঠে। লিখনের জন্য পদ্মজা প্রার্থনা করা দায়িত্ব। পদ্মজার কাছে এইটুকু অধিকার লিখনের আছে। পদ্মজা মৃদুলকে বলল, পূর্ণা ঘুমাক তাহলে, দেখে রাখবেন, আমি আসছি। আচ্ছা ভাবি। পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল। মৃদুল দরজার বাইরে তাকিয়ে রইল। পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে। লিখন পদ্মজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা, মৃদুলের চেয়ে ভালো কে জানে। সে নিজের চোখে দেখেছে লিখন সার কষ্ট। পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা। একটুকু কথা বলার আশায় ছটফট করা। এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষেরা কেন দিল? আর পদ্মজার গায়ের দাগগুলো, সেগুলোই কিসের? আমির হাওলাদার কোথায়? মৃদুলের ভাবনার সুতো ছিঁড়ে যায় লতিফার আগমনে। লতিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখলো, তারপর বলল, পূর্ণার খাউন দিয়া গেছি। আর আপনার আম্মা কইছে নিচে যাইতে। মৃদুল বলল, একটু পরে যামু। আম্মাই খাইছে? খাইছে। অন্যরা খায় নাই? সবাই খাইছে। ঋদু ভাইজান বাড়িত নাই, কুত্তার বাচ্চা লুকাইছে। লতিফা আর চোখে মৃদুলকে দেখলো। মৃদুল রাগে ছটফট করছে, এক হাত দিয়ে আরেক হাতে খামচে ধরে রেখেছে। লতিফা বলল, আপনার আম্মার মেজাজ ভালা না কেন? কি হইছে? কইতে পারি না, আপনার আব্বার লগে চিল্লাইতাছে শুনছি। মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না। তার আম্মা একটু বদরাগী, সবসময় চেঁচামেচি করে, এতে সে অভ্যস্ত। মৃদুল লতিফাকে বলল, আমির ভাই কই আছে? ঢাকাত গেছে। কোন দিন আইবো জানি না। আচ্ছা যাও এখন। লতিফা জায়গা ত্যাগ করলো। মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল। জানালার কপাট খুলে দিল। আজ চাঁদ উঠেছে, জ্যোৎস্না রাত। সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করেছিল। জানালা খুলে দেওয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায়। চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে। পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিকচিক করে ওঠে, অন্যরকম সুন্দর দেখায়। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণার মুখের দিক তাকাতেই মৃদুলের চোখ ভেসে ওঠে। রিদওয়ান কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল। মৃদুলের মেজাজ চড়ে যায়। রিদওয়ানকে সে যতক্ষণ না ইচ্ছামতো মারবে ততক্ষণ পর্যন্ত শান্তি মিলবে না। মৃদুল অনেকক্ষণ রিদওয়ানকে খুঁজেছে, পেল না। মৃদুল ছটফট করতে করতে বিড়বিড় করলো, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে, এক পাশ হয়। পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল। প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাসন্তী বাড়িতে একা, তিনি কিছু জানেন না। তখন মজিদ বললেন, পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে, পদ্মজা সেখানে আছে। মৃদুলও রাজি হয়ে যায়, তার কাছাকাছি থাকবে পূর্ণা, এর চেয়ে আনন্দের কি হতে পারে। প্রান্ত মেনে নিল। এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক। মৃদুল বুঝতে পারেনি মজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন, যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মজিদকে দোষী না ভাবে। মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন, পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয়। রিদওয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে, এজন্য রিদওয়ানের শাস্তি হবে। তিনি রিদওয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন, পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে রিদওয়ান। মৃদুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত
মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তরস্থল থেকে উচ্চারণ করলো, তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও, আমি তোমারে নিয়া যাইতে আইছি। মৃদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল। মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমো এঁকে দিতে, কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই। সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখলো। পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছুঁড়ে ফেলে, তারপর নিঃশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায়। মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে, ঘুম তো পালানোরই কথা। পদ্মজা অবাক হয়ে মৃদুলকে দেখলো। এত ভয় পাওয়ার কি হলো? পূর্ণা চোখ খুলে পদ্মজাকে দেখে খুব খুশি হয়। সে দ্রুত উঠে বসলো। পদ্মজা পূর্ণার পাশে গিয়ে বসে। পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল, আপা। পদ্মজা মৃদু হেসে বলল, বোন আমার। তারপর পূর্ণা দুই গালে হাত রেখে বলল, কষ্ট হচ্ছে? পূর্ণা মৃদুলকে দেখলো, তারপর পদ্মজাকে বলল, না আপা। মৃদুল উৎসুক করতে করতে বলল, আমি তাইলে যাই ভাবি, ওইখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল। মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার। পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখলো। মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়লো। রাতের আধারে চারদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। শাহানা ঘুমানোর চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাত ডান হাতের বাহু ফুলে গেছে, হাড়ে তীব্র ব্যথা, হাত নাড়ানো যাচ্ছে না। শাহানা বিড়বিড় করে বিলাপ করছে, আল্লাহ গো আল্লাহ, এত বেদনা কেড়ে দিছো তুমি, কমায় দাও আল্লাহ। ঘুমের ঘোরে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে। শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠল। শিরিনের ঘুম ভেঙে যায়। সে লাফিয়ে উঠে বসে, তার চোখে মুখে ভয়। শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল, ছুবি না আমারে, ডাইনি মাইরা দিছে আমারে গো। শিরিন অপরাধী স্বরে বলল, আমি দেখছি না আপা, তুই কথা কইবি না। শাহানার চোখ মুখ কুচকানো, সে প্রচন্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। শিরিন প্রশ্ন করলো, কই যাও? শাহানা পূর্বের স্বরেই বলল, মুততে যাই। শাহানার ঝাড়ি খেয়ে শিরিন তার কথা আর বলল না। সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহানা টয়লেটে যাওয়ার পথে অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়ব হাঁটতে দেখলো। শাহানা ভয় পেয়ে যায়। পুরুষ অবয়বটি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে, শাহানার দিকে এগিয়ে আসে। শাহানা ভয়ার্ত স্বরে প্রশ্ন করলো, তুমি কেলা? মৃদুলের মুখটা ভেসে উঠে। সে হেসে বলল, আপা আমি। মৃদুলকে দেখে শাহানার মেজাজ তঙ্গে উঠে। সে চোখ রাঙিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আইবি না, লুলা পঙ্গু বানাইয়া দিছোস আমারে। মৃদুল কাতর স্বরে বলল, সুডু ভাইয়ের লগে এমন করবা? আমি তো তোমারে দেখি নাই, ইচ্ছা করে মারি নাই। এই তুই যা, সামনের থেকে সর। শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায়। মৃদুল ঠোঁট উল্টে শাহানার যাওয়া দেখে, তারপর সিঁড়ির দিকে তাকালো। তার ঘুম আসছে না একটু। পূর্ণার কথা খুব মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলোয় সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে। কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে। অন্য দিনের তুলনায় পূর্ণাকে একটু বেশিই যেন মনে পড়ছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, অস্থিরতায় রুহু ছটফট করছে। মৃদুল 3 বার বিসমিল্লাহ বলে 3 বার বুকে ফু দিল। তারপর আর কিছু না ভেবে তৃতীয় তলায় উঠে আসে। শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেউ বুঝি ঢোল পিটাচ্ছে। সে শুনতে পাচ্ছে। মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। তারপর কবুতরের মতো ডাকলো। মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে, পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না। পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে। তারপর নিশ্চয় সাড়া দিবে। মৃদুল পূর্ণার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করলো। পূর্ণার দেখা নেই। মৃদুল ভাবলো পূর্ণা ঘুমে বোধ হয়, তাই সে আর অপেক্ষা করার কথা ভাবলো না। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। তখন দরজা খোলার শব্দ কানে আসে। মৃদুল পিছনে তাকাতে গিয়েও তাকালো না। যদি পদ্মজা হয়। মৃদুল দ্রুত চলে যেতে উদ্যত হয়। তখন পূর্ণা ডাকলো, দাঁড়ান। মৃদুল ঘুরে দাঁড়ালো। সাদা রঙের উপর নীল সুতোর কাজের নকশি কাঁথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে। মৃদুল পূর্ণার সাক্ষাতের আশায় ছিল। যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল, বুঝতে পারলো তার দম বন্ধ হয়ে আসছে, অস্বস্তি হচ্ছে, অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে। তবে সে যন্ত্রণা প্রাপ্তির। পূর্ণার সামনে এসে দাঁড়ালো, বলল, ছাদে চলুন, তারপর কথা বলবো। দুজন একসাথে ছাদে উঠে আসে। ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ে। আকাশের ইয়া বড় চাঁদ। দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো। সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে। মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও তাকালো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের 102তম পর্ব, যেটা লেখিকা হচ্ছে ইলমা বেহেরোজ। আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আচ্ছা, আমার লিসেনারদের উদ্দেশ্যে বলি, 7টা বাজে স্টোরিটা দিয়ে দিতাম, জানি তোমরা অনেক অপেক্ষা করতেছো। যেই আমি 6:30টার দিকে স্টোরি দেওয়ার জন্য, মানে ভয়েস দেওয়ার জন্য বসছি, তখনই হচ্ছে তোমাদের ভাইয়া চলে আসছে। আর আসার পরে বলতেছে আলু পুরি বানিয়ে দিতে। আমি তো কোনোভাবেই রাজি হচ্ছিলাম না যে আমার এখন ভয়েস দিতে হবে, আমি বানিয়ে দিতে পারবো না, আমার ফলোয়ার্সরা অপেক্ষা করতেছে। তখন সে কি বলে জানো? সে বলতেছে যে ওরা অপেক্ষা করুক, ওদেরকে বলবা যে ওদের দুলা ভাই আলু পুরি খাইতে চাইছে আর তুমি বানিয়ে দিবা, এর জন্য একটু লেট হয়েছে। আমার জন্য এতটুকু স্যাক্রিফাইস ওরা করতেই পারে। জোর করে আমাকে দিয়ে আলু পুরি বানাইলো, তারপরে খাইলো, তারপরে সে বাইরে গেল। দেন হচ্ছে আমি
ভয়েস দিতে বসলাম। আমার কোনো দোষ নাই ভাই, আমাকে কেউ দোষারোপ কইরো না। আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে স্টোরি দিতে চাচ্ছিলাম, কিন্তু এই মানুষটা এসে ঝামেলা লাগাই দিছে, বুঝছো? যা দোষ সব হচ্ছে তোমাদের ভাইয়ার।